বাবা, আমার যে আর একা বাড়িতে থাকতে ভালো লাগে না। আমি একটু বাইরে থেকে হেঁটে আসি। না, বাহিরে যাওয়া যাবে না। বাহিরে যে অনেক রোদ, আর বাহিরে গেলে অসুস্থ হয়ে পড়বি। না বাবা, আমি অসুস্থ হব না। আমি গেলাম বাইরে। কথা বলে গৌরী বাইরে চলে যায়। গৌরী ছিল গ্রামের মোড়লের একমাত্র মেয়ে। মোড়ল তার মেয়েকে নিয়ে দিন কাটাচ্ছিল। এরপর মোড়লের মেয়ে বাহিরে গিয়ে হাঁটতে থাকে। সেই গ্রামে থাকতো রহিম নামে একজন কৃষক। তার ছিল ছেলে রামু। রামু পথ দিয়ে হাঁটতে লাগলো। তখনই গৌরীর সাথে তার দেখা হলো। কে তুমি? তোমাকে তো আগে এই গ্রামে দেখিনি। আমি হলাম মোড়লের একমাত্র মেয়ে। বাবা আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না, তাই কেউ আমাকে দেখতে পায় না। তাই বলো, কিন্তু তুমি এখন কোথায় যাচ্ছ? এই তো একটু হাঁটতে বের হলাম। আচ্ছা, তুমি কি আমার বন্ধু হবে? ঠিক আছে, আজ থেকে তুমি আমার বন্ধু। এরপর তারা একসাথে হাঁটতে লাগলো। তারা দুজন রোজ দেখা করত, একসাথে ঘুরতো, আর এভাবে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা সারা জীবন একসাথে থাকবো। হ্যাঁ, আমি তোমার কথা আমার বাবাকে বলবো। তারপর বাবা তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। এবার তাহলে আমি বাড়িতে যাই। কথা বলে গৌরী বাড়িতে চলে গেল। আর রাতের বেলা সে তার বাবাকে বলতে লাগলো। বাবা, তোমার সাথে একটা কথা আছে। কি কথা বল? বাবা, আমি রামুকে অনেক ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। রামু? কে রামু? কোথায় থাকে? কি করে? বাবা, আমাদের গ্রামের রহিম কাকুর ছেলে রামু। কে? তুই এই কৃষকের ছেলের সাথে সম্পর্ক করিস? না, এটা আমি কখনোই মেনে নিব না। আমি আর এসব নিয়ে কোনো কথা শুনতে চাই না। কিন্তু বাবা, আমি ওকে কথা দিয়েছি, আমি ওকে ছাড়া কাউকেই বিয়ে করব না। বিয়ে কি করে দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এখন তুই তোর ঘরে যা। কথা বলে গৌরী তার রুমে চলে গেল। না, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তার চেয়ে বরং আমি নিজের জীবন শেষ করে দিব। কথা বলে গৌরী সে নদীতে ঝাঁপ দিয়ে দিল আর আত্মহত্যা করলো। একটি লোক গৌরীকে ঝাঁপ দেয়া দেখে ফেললো। আরে, এ কি? এই যে মোড়ল মশাইয়ের মেয়ে গৌরী, এই যে নদীতে ঝাঁপ দিয়ে দিল। এ কথা মোড়ল মশাইকে জানিয়ে দিয়ে আসি। সেই লোকটি দৌড়ে গিয়ে মোড়লের বাড়িতে পৌঁছে গেল আর মোড়লকে জোরে জোরে ডাকতে লাগলো। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, কোথায় আপনি? তাড়াতাড়ি আসেন। আরে, কি হলো রে? কে ডাকছে এভাবে আমায়? কি হয়েছে বল। মোড়ল মশাই, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আপনার মেয়ে যে নদীতে ঝাঁপ দিয়েছে। কিসব বলছিস? নদীতে ঝাঁপ দিয়েছে মানে? তাড়াতাড়ি চল সেখানে। এরপর মোড়ল তার দলবল নিয়ে সে নদীর পাড়ে গেল আর সবাই নদীতে নেমে গৌরীকে খুঁজতে লাগলো, কিন্তু কেউ তাকে খুঁজে পেল না। না মোড়ল মশাই, আপনার মেয়েকে তো কোথাও খুঁজে পেলাম না। আমার মেয়ে, এটা তুই কি করলি মা? আমাকে রেখে চলে গেলি। ঘটনা পুরো গ্রামের সবাই জানতে পেল আর রামু সে নদীতে এসে গৌরীর জন্য কান্না করতে লাগলো। এভাবে অনেকদিন চলে গেল। গৌরীর মারা যাওয়ার পর থেকে সেই পুকুর এক অভিশপ্ত পুকুরে পরিণত হলো। এক পাশে প্রচন্ড খরা হয় আর এক পাশে বৃষ্টি হয়। গরমের নদী আর শীতের নদী হয়ে যায়। গ্রামের মানুষের অনেক সমস্যা দেখা দেয়। এসব দেখে মোড়ল বলতে থাকে, সব আমার জন্য হয়েছে। আমি যদি মেয়ের প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে আর এমনটা হতো না। সেই নদী আর অভিশপ্ত হতো না। গ্রামের মানুষেরও এই দুর্দশা হতো না। সব আমার জন্য হয়েছে। মোড়ল সব দোষ তার নিজের উপর নিতে থাকে। বাবা, ওই নদী যে এক অভিশপ্ত নদীতে পরিণত হয়েছে।
আমি জানি এটা শুধু আমার জন্যই হয়েছে। আমি গৌরীকে কথা দিয়েছিলাম আমরা সারা জীবন একসাথে থাকবো, কিন্তু গৌরী একাই মারা গেল। আর সেই নদী যে আমায় ডাকছে, গৌরীর কাছে আমায় যেতে হবে। এসব তুই কি বলছিস বাবা? তুই গৌরীর কাছে যাবি মানে? ও তো মারা গেছে, ওর কাছে যেতে হলে তো তোকেও মরতে হবে। হ্যাঁ বাবা, আমি মারা যাব আর গৌরীর কাছে চলে যাব, আর সেই অভিশপ্ত নদীতে ঝাঁপ দিব। তারপর দেখবে সেই অভিশপ্ত নদী ঠিক হয়ে যাবে। না রে বাবা, এগুলো বলিস না, এ কাজ করিস না বাবা। তুই চলে গেলে আমার কি হবে? কিন্তু বাবা, গৌরীকে দেওয়া কথা যে আমায় মানতেই হবে। আমি এ কাজ করলে গ্রামের সবাই সেই অভিশপ্ত নদী থেকে মুক্তি পাবে। আমাকে আর বাধা দিও না বাবা। এ কথা বলে রামু সে নদীর দিকে যেতে লাগলো। রামুর পেছনে পেছনে রামুর বাবাও গেল। যাস নে বাবা, যাস নে। রামু সেই নদীতে পৌঁছে গেল, আর তখনই গ্রামের মোড়ল সহ সবাই সেখানে হাজির হলো। সবাই রামুকে নিষেধ করতে লাগলো, কিন্তু রামু কারো কোনো কথাই শুনলো না আর নদীতে ঝাঁপ দিল। আমি আসছি গৌরী। আজ যদি আমার মেয়ের সাথে রামুর বিয়ে দিয়ে দিতাম তাহলে হয়তো দুজনেই বেঁচে থাকতো, আমি আমার মেয়েকে নিয়ে থাকতে পারতাম। এখন আর কান্না করিয়েন না মোড়ল মশাই, তারা দুজন এক হয়ে গেছে, তারা তাদের কথা রেখেছে। এরপর মোড়ল আর সেই লোকটি বাড়িতে চলে এলো। এরপর থেকে গ্রামের সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কৃষ্ণনগর গ্রামে কালু নামের এক চোর বাস করত। তার নিজের বলতে একুলে কেউ ছিল না। সে অনেক অলস প্রকৃতির, কাজকর্ম করত না, শুধু মানুষের বাসায় চুরি করে তার দিন কাটাতো। একদিন রাস্তা দিয়ে রমেশ যাচ্ছিল। কি গো রমেশ দাদা, কোথায় যাচ্ছ গো? আর বলো না, মেয়ের শ্বশুর বাসায় ফলের ভার দিতে হবে গো, তাই একটু বাজার সদাই করতে যাই। এ কথা শুনে কালু মনে মনে ভাবতে থাকে, আজ তাহলে রমেশ দাদার বাড়ি ফাঁকা থাকবে, রাতের মধ্যে আমার ক্যালমা দেখাতে হবে। কি গো কালু দাদা, কি ভাবছো? না মানে যাও যাও বাজার করো গিয়ে। এরপর রমেশ বাজারে চলে যায়। কালু দিনের মধ্যে খোঁজ নিয়ে বের হয় আর রাতে সুযোগ বুঝে চুরি করে। দেখতে দেখতে রাত হয়ে যায়। কালু নিজের গায়ে তেল মেখে চুরি করতে বের হয়। রমেশের বাসায় কেউ ছিল না, তাই কালু বাড়ির পিছন দিয়ে রমেশের বাড়িতে ঢোকে। আজ চুরি করে সেই শান্তি, বাধা দেওয়ার কেউ নেই। এগুলো চুরি করে দিব্যি আমার 3-4 দিন চলে যাবে, পায়ের উপর পা দিয়ে খাবো। হা 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 হা। এভাবেই কালু চোর গ্রামের সবার বাড়িতেই চুরি করত। গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে যেত। রমেশ যখন পরের দিন তার মেয়ের বাসা থেকে আসে, তখন সে দেখতে পায় তার ঘরে কিচ্ছু নেই। হায় হায়, এ কি সর্বনাশ! এ আমার কি হয়ে গেল গো? কি হলো? আমার ঘরে সব জিনিস কোথায় গেল? রমেশ যখন কান্না করছিল, গ্রামের সবাই বলা বলি করছিল এই চোরের কথা, কিন্তু কে চুরি করত সেটা কেউ জানতো না। তাই গ্রামের সবাই ফন্দি আটে। শোনো সবাই, আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। এই চোরকে যেভাবেই হোক ধরতে হবে। চোর বেটাকে এমন শায়েস্তা করতে হবে 7 জন্মের নাম ভুলে যাবে। এত ফন্দি এঁটে লাভ কি? চোর ওদের সাথে ছিল। কালু চোর মিটি মিটি হাসে আর মনে মনে বলে, হা 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 হা, যতই ফোন দিয়া তোমাসি, আমাকে কেউ ধরতে পারবে না।
সর্ষেতে ভূত গো, সর্ষেতেই ভূত। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন এক বৃদ্ধা তার ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে যাচ্ছিল। তখন কালু রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। কি গো ঠাম্মা, কোথায় যাচ্ছ? আর বলিস না, এই ছাগলটাকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছি। এত সুন্দর ছাগল, মোটা তাজা, বিক্রি করলে বেশ টাকা পাবো। তা ঠাম্মা, আমাকে দাও, আমি ঘাস খাইয়ে আনছি। তোমাকে আর কষ্ট করে এত দূর যেতে হবে না। না বাবা, থাক থাক, আমি যেতে পারবো। আরে ঠাম্মা, দাও তো, তুমি বাসায় গিয়ে বিশ্রাম নাও। অনেক জোরাজোরি করে কালুচোর ছাগলটি নিয়ে যায়। এদিকে যে বিকেল হয়ে যায়, তার ফেরার কোনো নাম নেই। বুড়ি তো ক্ষেপে আগুন, সে সবাইকে বিচার দিয়ে বেড়ায়, আর গ্রামের সবাই পুলিশকে জানিয়ে দেয়। পুলিশ গ্রামে আসে কালুচোরকে ধরতে। কালু, এই কালু, বাড়িতে আছিস? বের হ বলছি, তোর চুরি করা আমি বের করে দিব। এই রে পুলিশ, ভাগ বেটা কালু, ভাগ, না হলে আজ তোর রক্ষে নেই। এরপর কালুচোর পুলিশকে দেখে দৌড়ে পালায়। পুলিশও কালুর পিছনে দৌড়াতে থাকে, কিন্তু কিছুতেই পুলিশ কালুকে ধরতে পারেনি। এবারের মতো জোর বাঁচা বাঁচলাম না। এইভাবে আর চুরি করা যাবে না, অন্য একটা উপায় খুঁজতে হবে। কি করা যায়? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। এরপর কালু পুরো শরীরে কালি মেখে ভূত হয়ে থাকতো, আর মানুষকে ভয় দেখিয়ে তার বাসা থেকে চুরি করত। কেউ কিছু করতে পারতো না। পুলিশও ভূত কালু চোরকে ধরতে পারতো না। একদিন রাতে একটা গাছের ডালে পেতনি বসেছিল, আর রাস্তা দিয়ে নকল কালু ভূত যাচ্ছিল। ধর বাবা, আর ভালোই লাগে না। এই পেতনি হয়ে গাছে ঝুলে থাকতে থাকতে জীবনটাই শেষ। এই জীবনেও বিয়ে হলো না। ও মা, কি হ্যান্ডসাম ভূত! দেখে তো আমার মনে লাড্ডু ফুটছে। এই ভূতকে আমার চাই চাই। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক ভূত আমায় পাগল করেছে। এরপর সে পেতনিটি কালু চোরের কাছে যায় আর বলে, কি গো হ্যান্ডসাম, তুমি কোথায় যাচ্ছ? কে 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 তুমি? আমি আমি হলাম সুন্দরী পেতনি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি প্রেম করবে আমার সাথে? কি পেতনি? ওরে বাবা রে, কোন মুসিবতে পড়লাম রে বাবা। না না, আমি কোনো প্রেম করব না। না না হ্যান্ডসাম, তুমি এভাবে বলো না। আমি যে তোমাকে খুব পছন্দ করি। তুমি যা বলবে আমি তাই করব। কি সমস্যায় পড়লাম রে বাবা। যদি রাজি না হই, আমার মাথাটা যদি মটকে দেয়, না, তার চেয়ে বরং ফায়দা উঠাই। আমি একটা শর্তে রাজি হতে পারি। কি শর্ত বলো? আমি সব শর্তে রাজি হব। তুমি আমাকে প্রতিদিন অনেক খাবার আর মানুষের ঘর থেকে সোনা দানা এনে দিবে। তুমি তো ভূত, এসব দিয়ে কি করবে? সেটা তোমার না জানলেও হবে। বলো, আমার শর্তে তুমি রাজি কিনা, না হলে আমি প্রেম করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। ইয়ে, হ্যান্ডসাম ভূত আমার বয়ফ্রেন্ড হয়ে গেছে। এভাবে বুদ্ধি খাটিয়ে কালুচোর পেতনির সাথে প্রেম করত আর আরাম আয়েশে তার দিন কাটাতো।
একদিন রাতে কালু চূড়ার সুন্দরী পেতনি সময় কাটাচ্ছিল। ওগো আমার জানো, শোনো না, চলো না আমরা বিয়ে করে ফেলি। এভাবে আর কত প্রেম করব। আমার বাবা মা আর তোমার বাবা মাকে বলে বিয়েটা সেরে ফেলি। তোমাকে আমি অনেক মিস করি। প্রতিদিন রাতে চুপি চুপি প্রেম করতে আর ভালো লাগে না। বিয়ে? ও, করবো তো জান, করবো। আমার বাবা মা তো দেশে নেই, ওরা লন্ডন থেকে ফিরলে বিয়ে করব। আমিও তোমাকে খুব মিস করি গো, কিন্তু কি করব, এত কাজ আমার যে দিনে তোমাকে সময়ই দিতে পারি না। কাল আমার জন্মদিন, এই দিনে তোমাকে সময় দিতেই হবে। আমি কিছু জানি না, তোমাকে আসতেই হবে কিন্তু। ইয়ে মানে দিনে? আচ্ছা, আমি চেষ্টা করব। না না, তোমাকে আসতেই হবে। এরপর কালু চোরের আর কিছু বলার ছিল না। পরের দিন সে গিফট নিয়ে সুন্দরী পেতনির জন্মদিনে যায়, আর হঠাৎ বৃষ্টি শুরু হয়। কালো চোরের গায়ের কালো রং সব ধুয়ে যায়, আর তার আসল চেহারা সামনে আসে। এই যা, বৃষ্টি আসার আর সময় পেল না, এখন কি হবে? এটা কি হলো? তুই একটা মানুষ, মিথ্যে ভূত সেজেছিলি। তুই এত বড় প্রতারণা করেছিস আমার সাথে, তোকে আজ আমি ছাড়বো না। আমাকে ছেড়ে দাও গো, ছেড়ে দাও, আমার ভুল হয়েছে। আমার কি দোষ? তুমিই তো আমাকে ভূত ভেবেছিলে। তোকে আমি ছাড়বো না। তুই আমার ভালোবাসা নিয়ে খেলেছিস, তোকে আমি বিয়ে করব। এই রে, এতদিন মানুষের ক্ষতি করেছি, এখন পেতনি আমার 12টা বাজাচ্ছে। জীবন গেল রে, জীবন গেল। বাঁচতে চাইলে পালা রে ভাই, পালা। বিজয়নগর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে রাকেশ নামে একটি ছেলে তার বউকে নিয়ে থাকতো। তাদের গ্রামের রাস্তা ছিল অনেক অদ্ভুত। তারা যে রাস্তা দিয়ে সবসময় যাতায়াত করত, সে রাস্তার পাশে একটি ডাইনি বুড়ির বাড়ি ছিল। রাত হলেই সেই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করতে পারতো না। তাড়াতাড়ি আজকে বাজারে যেতে হবে, বাড়িতে কোনো বাজার নেই, আর রাতে এই রাস্তা দিয়ে কখনোই আসা যাবে না। তারপর সেই লোকটি তাড়াতাড়ি বাজারে যেতে লাগলো, আর তার ফিরতে অনেক রাত হয়ে গেল। হায় ভগবান, এবার কি হবে আমার? এত দূরের রাস্তা, আর তাই তো রাত হয়ে গেল। এবার তো আমাকে ওই রাস্তা দিয়েই বাসায় যেতে হবে, আর তো কোনো রাস্তাও নেই। কি করবে এবার আমি? না না, এখানে এত কথা বলে কোনো লাভ নেই, তাড়াতাড়ি বরং চলেই যাই। এসব বলে সেই লোকটি সেখান থেকে চলে গেল আর হাঁটতে লাগলো। কিছুক্ষণ পরেই সে বুড়ির বাড়ির সামন দিয়ে যেতে লাগলো, আর তখনই সে বুড়ি তাকে ডাকতে লাগলো। কি রে রমেশ, রমেশ, এই রমেশ। আরে, আমাকে এত মধুর সুরে কে ডাকছে? এই রমেশ, রমেশ। বুড়ির এমন সুন্দর ডাক শুনে রমেশ পিছনে ফিরে তাকালো, আর তখনই সে ডালিম ফলে পরিণত হলো। এবার হলো মজা। 100টা ফল হলেই আমি যে 100 বছরের জন্য অমর হয়ে থাকবো। এ কথা বলে সে ডাইনি বুড়ি তার ঘরে চলে গেল। আর অন্যদিকে রমেশের বউ রমেশের জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করতে লাগলো। আরে কি হলো, সে তো এখনো বাড়ি ফিরে এলো না। রাত তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, কোনো বিপদ হলো না তো আবার? যাই, একটু বাইরে গিয়ে দেখে আসি। এই বলে রমেশের বউ বাড়ি থেকে বেরিয়ে পড়লো আর খুঁজতে লাগলো,
কিন্তু কোথাও খুঁজে পেল না। তখনই দেখলো এক জায়গায় অনেক লোক জড়ো হয়ে আছে। তখন রমেশের বউ সেখানে গেল আর বলল, কি ব্যাপার, কি হয়েছে এখানে? সবাই এখানে কি বিষয় এত আলোচনা করছে? আরে আপনি কি কিছুই জানেন না নাকি? গ্রাম থেকে যে সকল মানুষগুলো হারিয়ে যাচ্ছে, আর এগুলো নিশ্চয়ই সেই ডাইনি বুড়ি করেছে। আর আমাদের তো সেই পথ দিয়ে যেতে হয়। হায় হায়, এসব কি বলছেন আপনি? আমার স্বামী তো কালকের পর আর বাসায় আসেনি। মনে হয় ডাইনি বুড়িটা আমার স্বামীকে মেরে ফেলেছে। তাহলে নিশ্চয়ই সেই ডাইনি বুড়ি এ কাজ করেছে। এসব শুনে রমেশের বউ কাঁদতে লাগলো আর বাড়ি ফিরে চলে গেল। এভাবে অনেক দিন চলে গেল। রমেশ আর কখনো বাড়ি ফিরে এলো না। এভাবে আস্তে আস্তে গ্রামের অনেক মানুষ সেই বড়ির গাছের ডালিম ফল হয়ে যেতে লাগলো। আর মাত্র দুটো বাকি, দুজন হলেই আমি 100 বছরের জন্য অমর হয়ে যাব। এমনই একদিন রাকেশ শহরে যাওয়ার জন্য বের হলো। আর শহরে গিয়ে তাড়াতাড়ি কাজ করে বাসায় ফিরে আসার জন্য ভাবলো। এখন তাড়াতাড়ি বাসে উঠে পড়ি, তাড়াতাড়ি যেতে হবে। তারপর রাকেশ তাড়াতাড়ি বাসে উঠে পড়লো আর বাড়ি থেকে আসতে লাগলো। আর মাঝ রাস্তায় সেই গাড়ি নষ্ট হয়ে গেল। আর রাকেশের বাড়িতে আসতে আসতে অনেক রাত হয়ে গেল। তখন রাকেশ বলল, বাসায় আসতে চাইলাম তাড়াতাড়ি, আর অনেক দেরি হয়ে গেল। আর এই রাস্তা দিয়ে যেতেই তো আমার অনেক ভয় লাগছে। রাকেশ এসব ভাবতে ভাবতে সেই সময় অনেক জোরে বাতাস উঠতে শুরু করলো। আকাশটাও তো অনেক খারাপ হয়ে গেল। চাই বাড়িতেই চলে যাই, এখানে থাকলে হয়তো ভিজে যাব, বৃষ্টি পড়বে মনে হয়। যাই যাই, বাড়িতেই যাই। এই বলে রাকেশ বাড়ির দিকে যেতে লাগলো। আর অনেক জোরে জোরে বাতাস হচ্ছিল। আর যেতে যেতে সেই ডাইনি বুড়ির বাড়ির সামনে চলে এলো। ওই যে মনে হচ্ছে এই দিকেই কেউ আসছে। আমার শিকার চলে এসেছে, কি মজা। তখনই রাকেশ সেই ডাইনি বুড়ির বাড়ির সামনে চলে এলো। তখনই বুড়ি মিষ্টি গলায় রাকেশকে ডাকতে লাগলো, রাকেশ, এই রাকেশ, রাকেশ। কে ডাকছে এভাবে আমাকে, এত সুন্দর মধুর গলা? রাকেশ, ওই রাকেশ। তখনই রাকেশ পিছনে তাকালো আর রাকেশও ডালিম ফল হয়ে গেল। আর সেই ফলটি ডাইনি বুড়ি গাছে ঝুলিয়ে দিল। আর শুধু একটা মাত্র ফল হলেই আমার 100 বছরের সাধনা পূর্ণ হবে। সেদিন রাত চলে গেল, দিন এলো। কিন্তু রাকেশ আর বাড়িতে ফিরে এলো না। এদিকে রাকেশের বউ শিউলি ভাবলো, কি ব্যাপার, সে বাড়িতে এলো না কেন? বাহিরে গিয়ে দেখে আসি তো। এই বলে শিউলি বাড়ি থেকে বেরিয়ে পড়লো। আর হাঁটতে হাঁটতে সে রাস্তার বুড়ির বাড়ির সামনে পৌঁছে গেল। আর বুড়ির বাড়িতে চলে গেল। দিনের বেলায় বুড়ির কোনো শক্তি থাকে না, তাই বুড়ি শিউলির কোনো ক্ষতি করতে পারলো না। আর শিউলি বুড়ির বাড়িতে গিয়ে ডাকতে লাগলো, বাড়িতে কেউ আছেন? একটু শুনে যান তো। কে কে ডাকছে আমাকে? আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন? আমার খুব পানির পিপাসা পেয়েছে। আচ্ছা আচ্ছা, দাঁড়া, আমি এখনই নিয়ে আসছি। এই বলে সে বুড়ি শিউলিকে এক গ্লাস পানি দিয়ে দিল। আর শিউলি পানি খেলো আর বলল, আপনি কি আমার স্বামীকে কোথাও দেখেছেন? না মা, আমি তো এখানে কাউকে দেখিনি। এসব কথা শুনে শিউলি সেখান থেকে চলে গেল।
আর কয়েকদিন পর সে ওই ডাইনি বুড়ির ব্যাপারে সবকিছু জানতে পারলো। আর সে ডালিম গাছের নিচে যদি আগুন লাগিয়ে দেওয়া যায় তাহলে সবাই সেই ডাইনি বুড়ির হাত থেকে মুক্তি পাবে। আর এই কাজটি কেউ করতে রাজি হলো না। তখনই শিউলি এই কাজটি করতে চাইলো। আমার স্বামীকে যে করেই হোক বাঁচাতে হবে। এরপর রাতের বেলা শিউলি লাঠিতে আগুন ধরিয়ে নিল আর সে বুড়ির বাড়ির সামনে চলে এলো। এই যে বুঝি একজনকে পেয়ে গেলাম, আজ 100টা ফল পূর্ণ হবে আর আমি 100 বছরের জন্য অমর হয়ে যাব। শিউলি, এ শিউলি, শিউলি। কিন্তু শিউলি সেই ডাকে কোনো সাড়া দিল না আর সে গাছের গোড়ায় আগুন লাগিয়ে দিল। না না, বাঁচাও বাঁচাও, তুই এই কাজ কেন করলি? এই বলে সেই ডাইনি বুড়ি তখনই মারা গেল আর সেই গাছে থাকা সকল ফলগুলো মানুষে পরিণত হয়ে গেল। আর সবাই শিউলিকে ধন্যবাদ জানালো। ধন্যবাদ তোমাকে শিউলি, আমাদের সবার প্রাণ এই ডাইনির হাত থেকে বাঁচানোর জন্য। হ্যাঁ শিউলি, আমাকেও তাদের সাথে বাঁচালে তুমি। আর তারা সেই ডাইনি বুড়ির হাত থেকে মুক্তি পেল আর সেই গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। কুসুমতলী নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে রাহুল নামে একটি ছেলে থাকতো। সে রাখাল ছিল। তার কাজ হলো অনেকগুলো গরু নিয়ে মাঠে চড়ানো। এগুলো কাজ করেই তার দিন চলে যেত। একদিন রাহুল মোড়লের বাড়িতে যায়। মোড়ল মশাই, ও মোড়ল মশাই। আরে কি হলো রে, এভাবে ডাকছিস কেন? তোকে কি ভূতে ধরলো নাকি রে? ভূতের কি সাহস আছে নাকি যে সে আমাকে ধরবে? আপনার গরুগুলো মাঠে নিয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে, গরু যেন সবগুলো ঠিকঠাক থাকে, ঠিক মতো খাওয়াবে, আর গরু যেন হারিয়ে না যায় আবার। আরে হয়েছে হয়েছে, এগুলো নিয়ে আপনাকে আর ভাবতে হবে না, আমি এখন চললাম। এসব বলে রাহুল মোড়লের 5টি গরু নিয়ে বেরিয়ে পড়লো আর মাঠে চলে গেল। সে মাঠে একটা বড় বটগাছ ছিল। গরুগুলোকে ছেড়ে দিয়ে রাহুল সেই গাছের নিচে বসে পড়লো। আহ, এই রাখাল হওয়ার যে কি শান্তির গাছ, সারাদিন শুধু গরুর দিকে তাকিয়ে থাকো। তবে আমার তো খেয়ে দেয়ে কাজ নেই, এতজন থাকতে আমি গরুর দিকে তাকাবো? আমি তো ঘুমাবো, এটাই আমার কাজ। এসব বলে রাহুল সেই গাছের নিচে বসে থাকলো আর কিছুক্ষণ পর চোখ বন্ধ করলো আর এর মাঝে ঘুমিয়ে গেল। বিকেল হয়ে গেল আর তখন রাহুলের ঘুম ভাঙলো। আরে এ তো দেখছি বিকেল হয়ে গেছে, দেখি তো সব গরুগুলো ঠিক আছে নাকি। আহ, আবারও ঘুম পাচ্ছে। ওই যে গরুগুলো, 1 2 3 4 5, সবগুলোই ঠিক আছে। যাই, এবার বাড়িতে যাই। তারপর রাহুল গরুগুলো নিয়ে বাড়িতে যেতে লাগলো আর মোড়লকে বলল, এই যে মোড়ল মশাই, দেখেন আপনার সব গরুগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, যা এবার এগুলো ঘরে রেখে আয় আর তোর টাকা নিয়ে যা। আর হ্যাঁ, এরপর যদি তুই গরুগুলোকে ঠিক মতো খাওয়ানো থেকে শুরু করে গরুকে মোটা তাজা করতে পারিস, তাহলে তোর বেতন আরো বাড়িয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনার গরুর আমি ঠিক খেয়াল রাখবো। তারপর রাহুল গরুগুলো ঘরে তুলে নিল আর টাকা নিয়ে বাড়িতে চলে গেল। এভাবেই অনেকদিন চলে গেল। একদিন রাহুল গান গাইতে গাইতে বাজারের দিকে যেতে লাগলো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আরে রাহুল যে, তাই এত আনন্দ কোথায় পেলে?
মনে হচ্ছে খুব খুশিতে আছো। আমার মনে কি আর দুঃখ আছে নাকি? আমার তো সুখের শেষ নেই, আর এজন্যই সুখের গান গাচ্ছি। তা তোমার কাজকর্ম ভালোভাবে চলছে তো? তোমাকে তো এখন দেখাই যায় না, কোথায় যে থাকো তুমি? মাঠে এসো গো, মাঠে এসো, তাহলেই আমার সন্ধান পাবে। মাঠে মাঠে কেন সেটা তো বুঝলাম না। আরে তুমি কি জানো না নাকি আমি হলাম এ গ্রামের রাখাল, অনেকের গরু পাহারা দিই, এটাই যে আমার কাজ। আর এজন্যই তো তুমি আমাকে দেখতে পারো না। তাই তো বলি, তোমার এত সুখ কি করে হয়? থাকো তাহলে, আমি চললাম বাড়ি। তারপর রমেশ সেখান থেকে চলে গেল। আর রাহুল আবারও গরু নিয়ে মাঠে বেরিয়ে পড়লো। আর সেই গাছের নিচে বসে পড়লো। আর সেই গাছে ভূতের পরিবার ছিল, তারা সেই বট গাছেই থাকতো। তখনই সেই গাছে থাকা টেকি ভূত বলল, কিরে, দেখেছিস দেখেছিস, এই পাজি ছেলেটা প্রতিদিন আমাদের জায়গায় এসে থাকে, আবার কাজ না করে সারাদিন ঘুমোয়। এ তো দেখছি পাজি। তাই তো দেখছি রে, মানুষগুলো তো অনেক বোকা, তাই যে কোনো কাউকে বিশ্বাস করে নেয়। আর দেখ না, এই পাজি ছেলেটা তার মালিকের সাথে কি অন্যায় কাজ করছে। চলো আমরা বরং একে ভয় দেখাই, এর সাথে কিছু মজা নেই। দাঁড়া, আমি এর মাথায় একটু টোকা মারি। এসব বলে সে টেকি ভূত রাহুলের মাথায় একটা টোকা মারলো। আর সেই সময়টাতেও রাহুল ঘুমাচ্ছিল। রাহুল বিভোর ঘুমেছিল, তাই সে কিছুই টের পেল না। দেখেছিস দেখেছিস, পাজি ছেলেটা কি বিভোর ঘুম দিচ্ছে, এর ঘুমানো আমি বের করছি। এ বলে টেকি ভূত আবারও জোরে করে রাহুলের মাথায় একটা টোকা মারলো। আর তখনই রাহুলের ঘুম ভেঙে গেল। কে কে আমাকে এত জোরে টোকা মারলো? মাথাটা বুঝি ফেটেই গেল? কার এত বড় সাহস? সামনে আয়। তখন সেখানে থাকা ভূতটি আবার রাহুলের মাথা ধরে উপরে উঠালো আর তাকে ফেলে দিল। ও বাবা গো, এ কি হলো? ভূত এসে ভর করলো নাকি আমাকে? বাবারে বাবা, তাড়াতাড়ি পালাই এখান থেকে। এ বলে রাহুল সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে গেল। আর সেই গাছে থাকা ভূতগুলো হাসতে লাগলো। দেখলি, বেটাকে কেমন ভয় দেখালাম। বেটা নিজে অনেক সাহসী মনে করেছিল, আর এখন ভয়ে পালিয়ে গেল। উহ, আহ আহ, বাবারে বাঁচাও! ভূত নাকি পেতনি আমাকে কিনা উপরে উঠিয়ে দিল। আর গরুগুলো কোথায় গেল দেখছি না তো। তারপর রাহুল গরুগুলো খুঁজতে লাগলো, আর খুঁজে পেয়ে সেগুলো নিয়ে বাড়িতে চলে এলো আর বলল, আজকের মতো প্রাণে বেঁচে গেলাম, আর কখনোই আমি ওই ভূতের কাছে যাব না, নয়তো ওরা আমাকে মেরেই ফেলবে। পরদিন সকালে রাহুল আরো গরু নিয়ে বাহিরে বেরিয়ে পড়লো। আর আজকে রাহুল অন্য এক মাঠে গরু ছাড়ি দিল। সে মাঠের পাশে আরো একটি ধানের জমি ছিল। রাহুল সবগুলো গরু ছেড়ে দিল আর এক জায়গায় বসে থাকলো। আর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লো। আর সেখানে থাকা একটি গরু সে জমিতে গিয়ে ধান খেতে লাগলো। হায় হায় হায়, কি সর্বনাশ, কি সর্বনাশ! এই গরুগুলো দেখছি আমার সব ফসল খেয়ে শেষ করলো। এসব বলে সেই লোকটি গরুটিকে ধরে ফেললো আর মোড়লের বাড়িতে নিয়ে গেল। আর মোড়লকে বলল, মোড়ল মশাই, ও মোড়ল মশাই! আরে কি হলো? এই সময় আবার কে এলো? মোড়ল মশাই, দেখেন তো এটা কি আপনার গরু? আরে এটা তো আমার গরু, তোর কাছে কিভাবে এলো? আপনার গরু আমার জমির ধান খেয়েছে, তাই ধরে এনেছি। সে কি? আমি তো রাখালের কাছে আমার গরুগুলো দিয়েছি। তাহলে আমার জমিতে এলো কি করে? গিয়ে দেখেন, সে বুঝি নাক ডেকে ঘুমোচ্ছে। তুই গরু রেখে যা, আমি দেখছি ব্যাপারটা। অন্যদিকে রাহুল ঘুমোচ্ছিল আর সেখানে সেই দুটো ভূত চলে এলো আর রাহুলকে ভয় দেখাতে লাগলো। কি রে, তোকে তো আবার পেয়ে গেছি, এবার তোকে খেয়ে ফেলবো। আর তোর একটা গরুকে আমরা খেয়ে ফেলেছি, এবার তোকেও খাবো। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। না না, আমাকে খেও না, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে তার গরুগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। সে গুনেও দেখলো না সব গরুগুলো ঠিক আছে কিনা। মোড়ল মশাই, অনেক বিপদ হয়ে গেছে, তাড়াতাড়ি বাহিরে আসেন। কিরে, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছিস কেন? আপনার একটা গরু ভূতে খেয়ে ফেলেছে।
এ কান্না থামা আর গুনে দেখ সব ঠিক আছে নাকি। রাহুল ঘরে গেল আর গুনে দেখলো সব গরু ঠিক আছে। তখন মোড়ল বলল, তুই মাঠে গিয়ে গরু পাহারা না দিয়ে সারাদিন ঘুমাস তাই না? আর গরু অন্যের জমিতে গিয়ে ধান খায় আর এগুলো আমাকে শুনতে হয়। তখন রাহুল মনে মনে ভাবলো, এসব কি করে সম্ভব? সে ভূত না বললো সে একটা গরুকে খেয়ে ফেলেছে, তাহলে সেই ভূত আমাকে মিথ্যা কথা বললো? কি রে, কি ভাবছিস? কি বললাম সব শুনেছিস তো? কি বললেন মোড়ল মশাই? তোকে আর কাজ করতে হবে না, আজ থেকে আমি অন্য রাখাল নিয়ে আসবো। এ আপনি কি বলছেন মোড়ল মশাই? হ্যাঁ, যা এখন।